আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ সংবাদে। আপনাদের সাথে আছি আমি হাসান মোহাম্মদ শামীম। শুরুতেই জানিয়ে দেব লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। আবারও কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে দেশের সকল সিটি কর্পোরেশনের মধ্যে প্রথম হয়েছে সিলেট, ২০টি দপ্তর সংস্থার মধ্যে হয়েছে দ্বিতীয়। আবার বাড়ল এলপিজি গ্যাসের দাম, গ্রাহক পর্যায়ে কেজিতে ৪ টাকা হারে বাড়িয়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১,৩১৩ টাকা নির্ধারণ। ১০০ কোটি টাকা রাজস্ব আয় বাড়াতে চান সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। ট্যাক্সের আওতায় আসছে নতুন ২০,০০০ হোল্ডিং, বাড়ছে ট্যাক্সও। জ্বালানি তেলের দাম না কমায় শুক্রবার থেকে ট্রাক সহ পণ্য পরিবহন ধর্মঘটের ডাক। ভাড়া না বাড়ালে ধর্মঘটে যাবেন বাস মালিকরাও। সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্তের ওপারে পড়ে আছে ২ বাংলাদেশির লাশ। ২ দিনে উদ্ধার না হওয়ায় এপারে থামছে না নিহতের স্বজনদের আহাজারি। করোনায় সারা দেশে আরও ৭ জনের প্রাণহানি, নতুন আক্রান্ত শনাক্ত ২৪৭। সিলেটে করোনায় আরও ১ জনের মৃত্যু, গেল ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষায় আক্রান্ত শনাক্তের হার ০.৬২%। সিলেটে যাত্রা শুরু করল ইংল্যান্ডের বিখ্যাত চেইন শপ মাসালা বাজার। উদ্বোধন উপলক্ষে ক্রেতার ভ্যাট দেবে কর্তৃপক্ষ, রেফেল ড্রতে মিলবে সিলেট কক্সবাজার ট্যুর। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আবারও কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে দেশ সারা সিটি কর্পোরেশনের মর্যাদা ধরে রাখল সিলেট সিটি কর্পোরেশন। এ নিয়ে টানা ৩ বার বার্ষিক কর্মসম্পাদন চুক্তির প্রতিবেদন ও প্রমাণক মূল্যায়নে সকল সিটি কর্পোরেশনের মধ্যে প্রথম হল সিসিক। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব এ.কে.এম. মিজানুর রহমান স্বাক্ষরিত ২০২০-২১ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির অর্জিত নম্বরপত্রে এই তথ্য জানানো হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সাথে সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতির আওতাধীন দেশের সকল সিটি কর্পোরেশন সহ ২০টি দপ্তর সংস্থার ২০২০-২০২১ অর্থ বছরের জন্য ৭ জুলাই ২০২০ সালে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়। ২০২০-২০২১ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির প্রতিবেদন ও প্রমাণক ১০০ নম্বরের মধ্যে মূল্যায়ন করা হয়। সরকারের নির্ধারিত মূল্যায়ন পদ্ধতি অনুসারে অর্জিত ১০০ নম্বরের মধ্যে ৯৭.১০ পেয়ে দেশের সকল সিটি কর্পোরেশনের মধ্যে প্রথম ও ২০টি দপ্তর সংস্থার মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে সিলেট সিটি কর্পোরেশন। এ প্রসঙ্গে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, করোনা মহামারীর এই সময়েও নগরবাসীদের সার্বিক সহযোগিতায় সিলেট সিটি কর্পোরেশন লক্ষ্যমাত্রা অনুযায়ী উন্নয়ন ও সেবা প্রদান করতে পেরেছে। জীবনের ঝুঁকি জেনেও কর্পোরেশনের সকল কর্মকর্তা কর্মচারীরা নাগরিক সেবা প্রদান ও উন্নয়ন কাজ বাস্তবায়নে সচেষ্ট ছিলেন। মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সিসিকের ধারাবাহিক এই অর্জন সিলেট নগরবাসীর, এই অর্জন এই মহানগরের নাগরিকদের। আমরা জনপ্রতিনিধি, কর্মকর্তা কর্মচারীরা কেবল আমাদের দায়িত্ব পালন করেছি। সিসিকের এমন অর্জনের জন্য মেয়র আরিফুল হক চৌধুরী প্রধানমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী, অর্থমন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সহ সকল মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবগণের সহযোগিতার কথা স্মরণ করেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। গ্রাহক পর্যায়ে কেজিতে ৪.৫ টাকা হারে বাড়িয়ে এলপিজির নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। এতে ১২ কেজি সিলিন্ডারের দাম ১,২৫৯ টাকা থেকে বেড়ে হয়েছে ১,৩১৩ টাকা। বৃহস্পতিবার বিইআরসি এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ের মূসক ব্যতীত প্রতি কেজি ১০২ টাকা ৫৪ পয়সা এবং মূসকসহ মূল্য হবে প্রতি কেজি ১০৯ টাকা ৪২ পয়সা। সেই অনুযায়ী রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে প্রতি ১২ কেজি বোতলজাতকৃত এলপিজির মূসকসহ মূল্য ১,৩১৩ টাকা। এই আদেশ ৪ নভেম্বর থেকে প্রযোজ্য ও কার্যকর হয়েছে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এই দামই বহাল থাকবে। কেজি প্রতি এলপিজির দাম নির্ধারণের পাশাপাশি সিলিন্ডারের আকার অনুযায়ী দাম নির্ধারণ করে দিয়েছে বিইআরসি। বিইআরসি নির্ধারণ করা দাম অনুযায়ী এখন থেকে ১২ কেজি এলপিজি সিলিন্ডার বিক্রি হবে ১,৩১৩ টাকায়। ১২ কেজির পাশাপাশি অন্যান্য পরিমাণের এলপিজি সিলিন্ডারেরও বর্ধিত দাম একই হারে নির্ধারণ করে দেওয়া হয়েছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে সৌদি আরমকো কোম্পানি প্রোপেন ও ভিটনের দামের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে এলপিজির নতুন দর ঘোষণা করে আসছে বিইআরসি। এ বিষয়ে গঠিত কমিটি এলপিজির নতুন দাম নির্ধারণ সংক্রান্ত সুপারিশ সহ প্রতিবেদন দেয় ২ নভেম্বর। আর ৩ নভেম্বর বিসিআরসি চেয়ারম্যানের সভাপতিত্বে ভার্চুয়াল শুনানি অনুষ্ঠিত হয়।
এলপিজির পাশাপাশি রেটিকুলেটেড এবং যানবাহনে ব্যবহৃত অটো গ্যাসের দামও বাড়ানো হয়েছে। রেটিকুলেটেড পদ্ধতিতে সরবরাহ করা এলপিজির দাম ভোক্তা পর্যায়ে মূসক ছাড়া প্রতি কেজি ৯৯ টাকা ৩৭ পয়সা এবং মূসক সহ প্রতি কেজি ১০৬ টাকা ১৯ পয়সা ঠিক করা হয়েছে। অক্টোবরে এই গ্যাসের দাম মূসক ছাড়া প্রতি কেজি ছিল ৯৫ টাকা ১৭ পয়সা এবং মূসক সহ প্রতি কেজি ছিল ১০১ টাকা ৬৮ পয়সা। আর যানবাহনে ব্যবহৃত অটো গ্যাসের মূসক ছাড়া দাম প্রতি লিটার ৫৭ টাকা ৬১ পয়সা এবং মূসক সহ ৬১ টাকা ১৮ পয়সা নির্ধারণ করা হয়েছে। অক্টোবরে এই গ্যাসের দাম মূসক ছাড়া প্রতি লিটার ৫৫ টাকা ২৭ পয়সা এবং মূসক সহ ৫৮ টাকা ৬৮ পয়সা ছিল। এর আগে মাত্র ৩ সপ্তাহ আগেই এলপিজির দাম বাড়ায় সরকার। গত ১০ অক্টোবর এক অনলাইন সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল জলিল মূসক সহ ১২ কেজি এলপিজির দাম ১,০৩৩ টাকা থেকে বাড়িয়ে ১,২৫৯ টাকা করার কথা জানান। এর আগে গত ২৯ জুলাই ১২ কেজি সিলিন্ডারের এলপিজি মূসক সহ ৮৯১ থেকে ১০২ টাকা বাড়িয়ে ৯৯৩ টাকা করা হয়। আগস্ট মাস থেকে এই দাম কার্যকর হয়। বিশ্ববাজারে দাম বাড়ায় বাংলাদেশেও দাম বাড়ানো হয়েছে বলে প্রতিবারই জানায় বিইআরসি। সিলেট সিটি কর্পোরেশনের উন্নয়নের জন্য তাকিয়ে থাকতে হয় সরকারের দিকে, কারণ সিসিকে নিজস্ব আয় সীমিত। প্রতি বছর রাজস্ব খাত থেকে যে আয় আসে তা থেকে উন্নয়নমূলক কাজে খুব বেশি ব্যয়ের সুযোগ মিলে না। এবার এই আয় বাড়ানোর দিকে মনোযোগ দিয়েছেন মেয়র আরিফুল হক চৌধুরী। এজন্য নগরীর আরও ২০ সহস্রাধিক বাসা বাড়িকে হোল্ডিং ট্যাক্সের আওতায় আনার পরিকল্পনা নিয়েছেন তিনি। এই পরিকল্পনা বাস্তবায়ন হলে বছরে সিসিকের আয় বাড়বে প্রায় ১০০ কোটি টাকা। সিসিকের রাজস্ব শাখা জানিয়েছে, দ্য মিউনিসিপ্যাল কর্পোরেশন ট্যাক্সেশন রুলস ১৯৮৬ অনুযায়ী প্রতি ৫ বছর পর পর সিটি কর্পোরেশনের আওতাধীন বাণিজ্যিক ও অবাণিজ্যিক ভবন, ব্যক্তি মালিকানাধীন বাসাবাড়ি অ্যাসেসমেন্ট রিঅ্যাসেসমেন্ট জরিপ করতে হবে। কিন্তু সিলেট সিটি কর্পোরেশন সেই ২০০৬-৭ অর্থবছরের পর আর কোনো জরিপ করেনি। ওই সময় সিসিকের তৎকালীন মেয়র প্রয়াত আওয়ামী লীগ নেতা বদরুদ্দিন আহমদ কামরানের উদ্যোগে মাঠ জরিপ হয়েছিল। সাম্প্রতিক বছরগুলোতে সিসিকের অভ্যন্তরীণ ব্যয় ও উন্নয়ন ব্যয় ক্রমাগত বাড়ছেই, কিন্তু আয় না বাড়ায় চাপের মুখে পড়েছে সিসিক। এর উপর সরকারি তরফেও নতুন করে গৃহ জরিপ করে কর আরোপের চাপ বাড়ছিল। এরই প্রেক্ষিতে ২০১৯ সালে বাসাবাড়ির জরিপ কাজ শুরু করে সিসিক। প্রায় ১.৫ বছর সময় নিয়ে এ কাজ সম্পন্ন করা হয়েছে। মেয়র আরিফুল হক চৌধুরী জানান, নিয়ম হচ্ছে ৫ বছর পর পর গৃহ জরিপ হবে। দেশের অন্যান্য সিটি কর্পোরেশনগুলো তাই করে, কিন্তু আমরা নাগরিকদের উপর চাপ বাড়ানোর জন্য এতদিন নতুন জরিপ করিনি। প্রায় ১ যুগ গৃহ জরিপ না হওয়ায় সরকারি পর্যায় থেকে চাপ বাড়ছিল, তাই বাধ্য হয়ে জরিপ করতে হচ্ছে। সিটি কর্পোরেশন সূত্র জানায়, নতুন জরিপ অনুযায়ী সিলেট সিটি কর্পোরেশন এলাকায় বাসাবাড়ির সংখ্যা ৭৫,৪৩০টি, আর ২০০৬-৭ অর্থবছরের জরিপে বাসাবাড়ির সংখ্যা ছিল ৫৪,৮০০টি। এসব বাসাবাড়ি থেকে নিয়মিত কিংবা অনিয়মিতভাবে হোল্ডিং ট্যাক্স আদায় করেছে সিসিক। এবার এগুলোর সঙ্গে নতুন হোল্ডিং যুক্ত হবে ২০,৬৩০টি। এই নতুন হোল্ডিং থেকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ২০১১ সালের প্রজ্ঞাপন অনুসারে আদর্শ কর তফসিলি গৃহকর ৭%, কনজারভেন্সি ৭%, আলো ও পানি কর ৩% এবং স্বাস্থ্য কর ৮% হারে মোট ২৮% কর দেওয়ার কথা। তবে সিলেট সিটি কর্পোরেশনের নাগরিকদের উপর চাপ কমাতে ৮% কর বাদ দিয়ে ২০% হারে কর আদায় করছে বলে জানান সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ মতিউর রহমান খান। মেয়র আরিফ জানান, নতুন জরিপে বাণিজ্যিক গৃহের জন্য প্রতি ফুটে ৮ টাকা কর নির্ধারণ করা হয়েছে, অবাণিজ্যিক গৃহের জন্য প্রতি ফুটে ৫ টাকা। এছাড়া টিন শেডের গৃহের জন্য ফুট প্রতি ৩ টাকা। আরিফ বলেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ২০১১ সালের প্রজ্ঞাপন অনুসারে করের হার নির্ধারণ করা হয়েছে। তারা কিন্তু ২০১৮ সালে আরেকটি প্রজ্ঞাপন জারি করে করের পরিমাণ অনেক বাড়িয়েছে, কিন্তু সিলেট সিটি কর্পোরেশন নগরবাসীর উপর বাড়তি করের বোঝা চাপাতে চায় না। এজন্য ২০১১ সালের প্রজ্ঞাপন অনুসারে করের পরিমাণ নির্ধারণ করা হয়েছে। এই হিসেবে এখন নগরীতে গৃহকর বাবদ ১১,২৭,৫,৪৪৫ টাকা আসবে বলে ধারণা করা হচ্ছে। আর যদি ২০১৮ সালের প্রজ্ঞাপন অনুসারে কর নির্ধারণ করা হতো, তবে এই টাকার পরিমাণ দাঁড়াতো প্রায় ২২৫ কোটি টাকা। মূলত করোনা পরিস্থিতি বিবেচনা নিয়ে মানুষের যাতে অসুবিধা না হয় সেজন্য আগের প্রজ্ঞাপন অনুসারে কম পরিমাণ কর নির্ধারণ করা হয়েছে। সিসিক মেয়র আরও জানান, স্থানীয় সরকার সিটি কর্পোরেশন আইন ২০০৯-এর ৮২ ধারা অনুসারে দেশের সকল সিটি কর্পোরেশনকে কর আরোপের ক্ষমতা প্রদান করা হয়। রাজস্ব আদায়ের মাধ্যমে সিটি কর্পোরেশনের উন্নয়ন কাজ বাস্তবায়ন এবং কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ভাতা প্রদান করা হয়। এদিকে নতুন গৃহকর আরোপের বিষয়ে মতামত নিতে সিলেটে
ব্যবসায়ী নেতৃবৃন্দ, নাগরিক সমাজের প্রতিনিধিগণ, সাংবাদিকবৃন্দের সাথে ধারাবাহিকভাবে মতবিনিময় সভা করেছে সিসি। কেউ কেউ এখন কর আরোপ না করতে আহ্বান জানাচ্ছেন। সভা থেকে প্রাপ্ত মতামতগুলো লিপিবদ্ধ করা হচ্ছে। পরবর্তীতে এসব মতামত পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন মেয়র আরিফ। মেয়র বলেন, সবার মতামত আমরা নিচ্ছি, আমরা কিছু চাপিয়ে দিচ্ছি না, আইন অনুসারে সব করছি। পরের ধাপে আমরা সিসিকের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে মতামত নেব। সম্মিলিত মতামতের ভিত্তিতে আইন অনুসারে আমরা কর কবে থেকে আদায় করা হবে সেই সিদ্ধান্ত নেব। বর্তমানে ৫৪,৮০০ হোল্ডিং হতে ১৩,৯৪,১৯,৬০০ টাকা বার্ষিক দাবি অনুযায়ী কর আদায় করা হয়েছে। প্রদান করলেও নাগরিকবৃন্দের অসুবিধার কথা বিবেচনা করে তাদের উপর করের বোঝা চাপিয়ে না দেওয়ার জন্য ২০১১ সালের পরিপত্র অনুসরণ করা হয়। এছাড়া আদর্শ কর তফসিলে গৃহকর ৭%, কনজামেন্সি ৭%, আলোকর 3%, পানিকর 3%, স্বাস্থ্যকর 8%, আর মোট 28% কর নিরূপণের কথা থাকলেও নাগরিকবৃন্দের কর প্রদানের সুবিধার্থে স্বাস্থ্য কর বাদ দিয়ে 20% হারে কর নিরূপণ করা হয়েছে। জ্বালানি তেলের দাম না কমায় শুক্রবার থেকে পরিবহন চলাচল বন্ধ রাখবে ট্রাক সহ পণ্য পরিবহন মালিকরা। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তেজগাঁও কার্যালয়ে ঘোষণা দেন বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান ও ট্রাঙ্ক লরি প্রাইম মুভার মালিক শ্রমিক সমন্বয় পরিষদের আহ্বায়ক রুস্তম আলী খান। তিনি বলেন, ডিজেলের দাম লিটারে 15 টাকা বাড়ানো হলে মালিক ও শ্রমিকরা ধর্মঘটে যেতে বাধ্য হবে, কারণ তাতে মালিকদের ভর্তুকি দিতে হবে। এদিকে পণ্য ও যাত্রী ভাড়া না বাড়ানো হলে সারা দেশে পরিবহন ধর্মঘট শুরু করার প্রস্তুতি নিচ্ছেন সংশ্লিষ্টরা। সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ জানান, আমরা কোনো পরিবহন ধর্মঘটের ঘোষণা দেইনি, তবে পরিবহন মালিকরা গাড়ি চালাতে চাইছেন না। আমরা বিআরটিএ চেয়ারম্যানের কাছে ভাড়া বাড়ানোর জন্য চিঠি দিয়ে বলেছি, জরুরি ভিত্তিতে বাস ও অন্যান্য গণপরিবহনের ভাড়া বাড়াতে হবে, কারণ ডিজেলের দাম লিটারে 15 টাকা বাড়ায় মালিকরা পরিবহন চালাতে গিয়ে ভর্তুকির শিকার হবেন। মুনাফার বদলে তারা ভর্তুকি দিতে রাজি নন। বুধবার রাতে জ্বালানি তেলের দাম 65 থেকে বাড়িয়ে 80 টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্তের নোমেন্স ল্যান্ডের ভারতীয় অংশে এখনও পড়ে আছে 2 বাংলাদেশি নাগরিকের গুলিবিদ্ধ লাশ। বিজিবি বিএসএফ আলোচনা ফলপ্রসূ না হওয়ায় বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত লাশ উদ্ধার সম্ভব হয়নি বলে জানা গেছে। এদিকে 48 ঘণ্টায়ও লাশ দুটি উদ্ধার না হওয়ায় নিহতদের স্বজনদের আর্তনাদ যেন থামছেই না। যে কোনো মূল্যে লাশ উদ্ধারের দাবি জানাচ্ছেন তারা। নিহতরা হলেন কানাইঘাট উপজেলার এরালিগুল গ্রামের আব্দুল লতিফের ছেলে আসগর আলী ও একই গ্রামের আব্দুল হান্নানের পুত্র আরিফ হোসেন। সম্পর্কে তারা চাচা ভাতিজা বলে জানা গেছে। বুধবার সকাল থেকে দুজনের গুলিবিদ্ধ লাশ ডোনা সীমান্তের 1331 নম্বর মেইন পিলারের কাছে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সূত্র জানায়, লাশ দুটি উদ্ধারের জন্য বিজিবির পক্ষ থেকে বৃহস্পতিবার বিএসএফ এর সাথে যোগাযোগ করা হয়। একই সাথে সীমান্তে হত্যার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানায় বিজিবি। এ নিয়ে বিজিবি ও বিএসএফ এর মধ্যে বৃহস্পতিবার কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। ভারত সীমান্তে লাশ পড়ে থাকলেও বৈঠকে বিএসএফ হত্যাকাণ্ডের দায় নিতে রাজি হয়নি। ভারতীয় কারো হাতে ওই 2 বাংলাদেশি নিহত হয়েছে এমনটা মানতে রাজি নয় বিএসএফ। আর বিজিবির দাবি, গুলিবিদ্ধ লাশ যেহেতু ভারতীয় সীমান্তে পাওয়া গেছে, তাই এর দায় বিএসএফ বা ভারতীয় খাসিয়াদেরই নিতে হবে। এ নিয়ে পরে উভয় দেশের সীমান্তরক্ষীরা তাদের উচ্চ পর্যায়ে বিষয়টি অবগত করেছেন। সূত্র আরও জানায়, বিজিবি ও বিএসএফ এর এই টানাটানির কারণে বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত লাশ দুটি উদ্ধার করা হয়নি। রাতের মধ্যে লাশ উদ্ধারের সম্ভাবনাও কম বলে জানা গেছে। অপর একটি সূত্র জানায়, সীমান্ত আইন অনুযায়ী ভারতের অভ্যন্তরে নিহত 2 বাংলাদেশির লাশ ময়নাতদন্তে সেখানকার হাসপাতালে নেওয়া হবে। এরপর পতাকা বৈঠকের মাধ্যমে লাশ হস্তান্তর করার কথা। এদিকে লাশ উদ্ধার না হওয়ায় সীমান্তের এপারে নিহত 2 জনের পরিবারে কান্নার রোল থামছে না। স্বজনদের দাবি, মঙ্গলবার বিকেলে 2 জন বাড়ি থেকে বের হয়েছিলেন, এরপর আর তারা বাড়ি ফেরেননি। স্থানীয় লোকজনদের কাছে তারা জানতে পেরেছেন, মঙ্গলবার রাতে ডোনা সীমান্ত দিয়ে 2 জন ভারতের মেঘালয় রাজ্যের উখিয়াং এলাকায় অনুপ্রবেশ করেন। এ সময় বিএসএফ এর গুলিতে তারা নিহত হন। পরে তাদের মরদেহ নোম্যান্স ল্যান্ডে এনে ফেলে রাখা হয়। লাশ উদ্ধারের অগ্রগতি সম্পর্কে জানতে বিজিবি 19 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সোহেল আহমেদের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ফোন দেয়া হলে তিনি কেটে দেন। কানাইঘাট থানার ওসি তাজুল ইসলাম জানান, লাশ উদ্ধারের ব্যাপারে বিজিবি বিএসএফ এর আলোচনা চলছে। এখনও আলোচনা ফলপ্রসূ না হওয়ায় লাশ উদ্ধার হয়নি।
রাজধানী সহ দেশে করোনায় আরও 7 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ 4 জন এবং নারী 3 জন। মৃতদের মধ্যে সরকারি হাসপাতালে 5 জন এবং বেসরকারি হাসপাতালে 2 জনের মৃত্যু হয়। এ নিয়ে দেশে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 27,887 জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গেল 24 ঘন্টায় সরকারি ও বেসরকারি 833টি ল্যাবরেটরিতে 18,915টি নমুনা সংগ্রহ ও 18,690টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করতে 1,27,848টি নমুনা পরীক্ষা করা হলো। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষায় নতুন 247 জন রোগী শনাক্ত হয়। এ নিয়ে সর্বমোট শনাক্তকৃত রোগীর সংখ্যা 15,70,485 জন। গত 24 ঘন্টায় শনাক্তের হার 1.32%। দেশে গত বছরের অর্থাৎ 2020 সালের 8 মার্চ প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। আজ পর্যন্ত সর্বমোট নমুনা পরীক্ষার ভিত্তিতে শনাক্তকৃত রোগীর হার 15.06%। গত 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন 227 জন। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা হল 15,34,330 জন। গত 24 ঘন্টায় করোনায় মৃত 7 জনের মধ্যে 30 1 জন, 50 2 জন, 60 3 জন ও 70 বছরের বেশি আছেন 1 জন। গত 24 ঘন্টায় করোনায় মৃত 7 জনের মধ্যে ঢাকা বিভাগে 3 জন, খুলনায় 1 জন, সিলেটে 1 জন এবং রংপুরে 2 জন রয়েছেন। মহামারী করোনা ভাইরাসে এক সপ্তাহ পর টানা 2 দিন মৃত্যু দেখল সিলেট বিভাগ। সর্বশেষ 24 ঘন্টায় আরেকজন মারা গেছেন এখানে। এ সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন 5 জন। 809 জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়। শনাক্তের হার 0.62%। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বুধবার সকাল 8টা থেকে বৃহস্পতিবার সকাল 8টার মধ্যে সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে 1 জনের মৃত্যু হয়েছে। তিনি সিলেট জেলার বাসিন্দা। তাকে নিয়ে মৃতের সংখ্যা এখন 1,177 জনে দাঁড়িয়েছে। মৃতদের মধ্যে ওসমানীতে 118 জন সহ সিলেট জেলায় মৃতের সংখ্যা 984 জন। এছাড়া সুনামগঞ্জের 73 জন, মৌলভীবাজারের 72 জন এবং হবিগঞ্জের 48 জন রয়েছেন। সর্বশেষ 25 থেকে 26 অক্টোবর সকাল 8টা অবধি 24 ঘন্টার মধ্যে 1 জনের মৃত্যু হয়েছিল সিলেটে। এরপর মঙ্গলবার সকাল 8টা থেকে বৃহস্পতিবার সকাল 8টার মধ্যে 48 ঘন্টায় 2 জনের মৃত্যু হলো। এদিকে সর্বশেষ 24 ঘন্টায় সিলেট বিভাগে 5 জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে 4 জন সিলেটের, অপরজন মৌলভীবাজারের। সব মিলিয়ে বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা এখন 54,896 জন। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 4,852 জন সহ সিলেট জেলায় শনাক্তের সংখ্যা 33,832 জন। সুনামগঞ্জের 6,245 জন, মৌলভীবাজারের 8,168 জন ও হবিগঞ্জের 6,651 জন রয়েছেন। সিলেট বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ডক্টর হিমাংশু লাল রায় জানান, সর্বশেষ 24 ঘন্টায় বিভাগে সুস্থ হয়েছেন 3 জন। সুস্থ হওয়াদের মোট সংখ্যা এখন 49,068 জন। তিনি আরও জানান, সিলেট বিভাগের 4 জেলা মিলিয়ে বর্তমানে 9 জন করোনা রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। সিলেটে যাত্রা শুরু করল ইংল্যান্ডের বিখ্যাত চেইন শপ মাসালা বাজার। নগরীর উপশহরে বৃহস্পতিবার বৃহৎ পরিসরে যাত্রা শুরু করে নিত্যপণ্য সহ প্রয়োজনীয় সকল কেনাকাটার পণ্যের এই সুপার শপ। উদ্বোধন উপলক্ষে বিক্রিত যে কোনো পণ্যের ভ্যাটও দিচ্ছে কর্তৃপক্ষ। আছে নানা লোভনীয় অফার। ইংল্যান্ডের সারা জাগানো মাসালা বাজার সুপার শপের বিশাল শোরুম যাত্রা শুরু করেছে সিলেটের উপশহরে। যুক্তরাজ্যে মাসালা বাজারের রয়েছে 13টি আউটলেট। 2006 সালে যুক্তরাজ্যে যাত্রা শুরু করা এই মাসালা বাজার সীমানা পেরিয়ে এখন সিলেটের গ্রাহকদের সেবা দিতে যাত্রা শুরু করেছে এই চেইন শপের মাধ্যমে। উদ্বোধন উপলক্ষে ক্রেতাদের ভ্যাট পরিশোধ করবে মাসালা বাজার কর্তৃপক্ষ। অর্থাৎ মাসালা বাজার থেকে পণ্য ক্রয় করলে ক্রেতাদের দিতে হচ্ছে না কোনো প্রকার ভ্যাট। নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের পাশাপাশি এখানে পাওয়া যাচ্ছে ঘর গৃহস্থালী থেকে শুরু করে নারীদের প্রসাধনীর সকল অথেন্টিক পণ্য। আছে বাচ্চাদের প্রয়োজনীয় সকল পণ্যের জন্য আলাদা ছাড়। যে কোনো ধরনের ওষুধের জন্য সুপার শপের ভেতরেই রাখা হয়েছে ফার্মেসি। তাজা শাকসবজি, গরুর মাংস, মুরগি সহ বিভিন্ন প্রজাতির ছোট বড় মাছ তো আছেই। এছাড়া নিত্য প্রয়োজনীয় যে কোনো ধরনের পণ্যের বিশাল সমাহার আছে এই মাসালা বাজার শোরুমে। সিলেটের নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে কাস্টমারদের জন্য রয়েছে মাসব্যাপী আকর্ষণীয় সব অফার। একটি কিনলে একটি ফ্রি, এমন অফার তো আছেই। এছাড়া থাকছে 10 থেকে 50% পর্যন্ত নগদ মূল্য ছাড়। সবচেয়ে বড় অফারটি হচ্ছে 1,000 টাকার পণ্য কিনে সিলেট কক্সবাজার কাপল ট্যুরের ব্যবস্থা। র্যাফেল ড্রয়ের মাধ্যমে নির্ধারণ করা হবে কারা হবেন সেই ভাগ্যবান বিজয়ী।
আমরা যে সেবাটা আমরা কাস্টমার কাছে পৌঁছাতে চাইছি হইল গিয়া বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট আর বেস্ট পসিবল প্রাইস অ্যান্ড বেস্ট সার্ভিস। আমরা সবটা যদি আপনি আইটা দেখেন লেআউটটা কমফোর্টেবল আরাম, যেও আইয়া এখানে শপিং করবা, শপিং করার একটা এক্সপিরিয়েন্স হইতো আর আরামে শপিং করতে পারেন নির্ভেজাল পণ্য। পরবর্তী সিলেটি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি বাংলা ভিউ সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। খোদা হাফেজ।